দেখো, আমাদের আজকের ক্লাসের টপিকটা ছিল এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 8 পর্যায়বৃত্ত গতির লাস্ট টপিকটার নাম হচ্ছে সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলকটা আমাদের এইচএসসি লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট। একাডেমিক লাইফে এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি আছে এবং এগুলা বেশি ইম্পর্টেন্ট, প্লাস অনেক সহজ। যেহেতু অনেক সহজ তাই এগুলা বেশি ইম্পর্টেন্ট আর কি, অন্তত একাডেমিক লাইফের জন্য। তো সেকেন্ড দোলকটা নিয়ে আমরা পড়া শুরু করবো। একটা লাইন অলরেডি আমরা লিখছি, সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে দোলনকাল বা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলক আসলে বিশেষ এক ধরনের সরল দোলক। বিশেষ এক ধরনের সরল দোলকের জন্য এর একটা স্পেশালিটিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, এটা একটু মাথায় রাখতে হবে। তো পৃথিবী পৃষ্ঠ ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি হয়ে যায়, অন্য যে কোনো জায়গায় যদি আমরা এই সেকেন্ড দোলকটাকে নিয়ে যাই, তাহলে কিন্তু এর দোলনকালের পরিবর্তন হবে। তাহলে এর দোলনকাল কেন পরিবর্তন হবে? পৃথিবী পৃষ্ঠ ব্যতীত অন্য যে কোনো জায়গায় নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। তো অভিকর্ষ ত্বরণ যদি পরিবর্তন হয়, অবশ্যই তার দোলনকালের পরিবর্তন হবে। যেমন ভূপৃষ্ঠ থেকে যত উপরে আমরা উঠবো বা যত গভীরে যাব, অভিকর্ষ ত্বরণের মান কিন্তু তত কমতে থাকবে। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই অভিকর্ষ ত্বরণ যদি কমে যায় তাহলে দোলনকাল অটোমেটিক বেড়ে যাবে। তো আমরা পৃথিবী পৃষ্ঠে এই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এটা তো মাথায় রাখবোই। তাহলে এটার নাম সেকেন্ড দোলক কেন, এটা একটু বোঝার চেষ্টা করব। এর নাম সেকেন্ড দোলক কেন? তো আমরা এই জিনিসটাকে এইভাবে কল্পনা করতে পারি। তো ধরো এটা একটা সরল দোলকের বব বা পিণ্ড, এইখান থেকে এই অবস্থায় দুলবে, এখান থেকে এই অবস্থায় দুলবে। তো ধরো এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার পয়েন্ট। এখানে একটা আমরা মেটাল প্লেট রেখে দিলাম, এই পাশে একই রকম একটা মেটাল প্লেট রেখে দিলাম। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হইলো বি পয়েন্ট। তো এই সেকেন্ড দোলকটা এ থেকে এইখানে গেল, তারপরে সাম্য অবস্থা থেকে আবার বি পয়েন্টে গেল, তারপরে বি থেকে আবার সাম্য অবস্থায়, সাম্য অবস্থান থেকে আবার এ পয়েন্টে বা এ মেটাল প্লেটে গিয়ে হিট করবে। এটার নাম সেকেন্ড দোলক কেন? তো দেখো, এখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত আসতেছে, যাওয়া এবং আসা এই টোটালটা মিলে হয় একটা পূর্ণ স্পন্দন। কিন্তু দেখো এখান থেকে যখন এই পর্যন্ত যাবে, বি নামক এই মেটাল প্লেট বা ধাতব পাত, এটাকে আমরা ধরতেছি হচ্ছে একটা ধাতব পাত হিসেবে। এটাও হচ্ছে একটা ধাতব পাত। তো দেখো এই যে ধাতব পাতটায় এখান থেকে এই পর্যন্ত যাবে এবং আসবে, পুরোটা হচ্ছে একটা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দনের জন্য প্রয়োজনীয় সময়টাকেই আমরা বলি পর্যায়কাল। পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল যদি 2 সেকেন্ড হয়, এখান থেকে এই পর্যন্ত যাইতে তার সময় লাগবে 1 সেকেন্ড এবং আসতেও তার সময় লাগবে 1 সেকেন্ড। যদি আমি এই বব বা পিণ্ডের কথা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত আসতেছে, তাহলে এই মেটাল প্লেটে একটা ধাক্কা লাগবে, অর্থাৎ একটা সংঘর্ষ হবে, সেখানে একটা শব্দ উৎপন্ন হবে। তাহলে একটা শব্দ উৎপন্ন হতে কতক্ষণ সময় লাগতেছে? দেখো এ থেকে বি পর্যন্ত গেল, কয় সেকেন্ডে গেছে? টোটাল যাওয়া আসা মিলে যদি 2 সেকেন্ড হয়, শুধুমাত্র যাইতে তার সময় লাগবে 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ড পরে তার একটা শব্দ উৎপন্ন হবে বা একটা টিক শব্দ দিবে। টিকটা কিরকম? ওই যে আমরা ঘড়ির কাঁটার শব্দ বলি না, টিক 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 করে শব্দ হয়, তো এরকম ধরো 1 সেকেন্ড পরে সে একটা টিক সম্পন্ন করবে বা 1 সেকেন্ড পরে সে একটা অর্ধ দোলন দিবে। আবার 1 সেকেন্ড পর এখানে এসে আরেকবার মেটাল প্লেটে হিট করবে, আরেকবার শব্দ উৎপন্ন করবে, আরেকটা শব্দ শোনা যাবে, টিক এরকম একটা শব্দ। এখান থেকে আবার এখানে আসবে, আর একটা শব্দ শোনা যাবে। এই যে 1 সেকেন্ড পর পর সে একটা অর্ধদোলন সম্পন্ন করে বা 1 সেকেন্ড পর পর যেহেতু একটা টিক দেয়, তাই এটার নাম হচ্ছে সেকেন্ড দোলক। এটার নাম হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের স্পেশালিটি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। বা আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন বা একটি টিক দেয়। 1 সেকেন্ডে একটি অর্ধদোলন দেয় বা একটি টিক সম্পন্ন করে। যেহেতু 1 সেকেন্ড পর পর এই শব্দটা উৎপন্ন হয়, তাই এর নাম হচ্ছে সেকেন্ড দোলক। তো ভূপৃষ্ঠে এই যে এই সেকেন্ড দোলকটা টোটাল একদিনে তাহলে কতগুলো টিক সম্পন্ন করবে বা টোটাল কতগুলো অর্ধদোলন দিবে? আমরা জানি এক দিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে দেখো আমরা বললাম ভূপৃষ্ঠে এর দোলনকাল বা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে একটা অর্ধদোলন দিবে, বাকি আর 1 সেকেন্ডে সে আরেকটা অর্ধদোলন দিবে। তাহলে 1 সেকেন্ডে যদি একটা অর্ধদোলন দেয় বা 1 সেকেন্ডে যদি একটা টিক দেয়, তাহলে ৮৬,৪০০ সেকেন্ডে কতগুলো টিক দিবে? অবশ্যই ৮৬,৪০০টা। একদিন বা ৮৬,৪০০ সেকেন্ডে অর্ধ দোলন বা আমরা যদি উচ্চারণ করি টিক দেয় কতগুলো? ৮৬,৪০০ টিক। এটা কিন্তু ফিক্সড, এইটা ফিক্সড যে পৃথিবী, এটা কিন্তু অবশ্যই পৃথিবী পৃষ্ঠে, এটা অবশ্যই পৃথিবী পৃষ্ঠে। তাহলে পৃথিবী পৃষ্ঠে একদিন বা ৮৬,৪০০ সেকেন্ডে সে অর্ধদোলন দিবে হচ্ছে ৮৬,৪০০টি। তবে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে অন্য কোনো জায়গায় চলে যাও,
সে তুমি কোনো একটা পাহাড়ের উপরে চলে গেলা, তাহলে কিন্তু আর এরকম ঘটনাটা ঘটবে না। পৃথিবীর পৃষ্ঠ থেকে অন্য যে কোনো জায়গায় তুমি চলে যাও, তাহলে সেই সেকেন্ড দোলকের দোলনকাল কিন্তু আর 2 সেকেন্ড থাকবে না, অর্থাৎ সে তখন আর সেকেন্ড দোলক হিসেবে আচরণ করতে পারবে না। তাহলে সেকেন্ড দোলকের এই বৈশিষ্ট্যগুলো যদি জানতে পারি, তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে পৃথিবী পৃষ্ঠে। অবশ্যই একটি সেকেন্ড দোলকের পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য, একটা সেকেন্ড দোলকের পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য কত? তো দেখো, সেকেন্ড দোলকের দোলনকাল পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 2 সেকেন্ড, এটা আমরা জানি। এর কার্যকরী দৈর্ঘ্য এল আমরা বের করতে চাই, এটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু সেকেন্ড দোলক হচ্ছে বিশেষ এক প্রকারের সরল দোলক, তা আমরা জানি সরল দোলকের দোলনকাল টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই জি। এখান থেকে এল সমান সমান আসবে হচ্ছে টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। আমরা যদি মান বসাই, তাহলে 2 স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, দেখবা হিসাব করে 0.99 সামথিং কিছু একটা আসে। এই সংখ্যাটা কিন্তু ফিক্সড, তুমি এমসিকিউ এর জন্য মুখস্থ করতে পারো যে পৃথিবী পৃষ্ঠে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 0.99, এরপরে দুই একটা আরো সংখ্যা থাকতে পারে, এটা কিন্তু সবসময় ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না, এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, তাহলে একটি সেকেন্ড দোলকের পৃথিবী পৃষ্ঠে কার্যকরী দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা ফিক্স মাথায় রাখবো, এমসিকিউ এর জন্য মুখস্থ করতে পারি, অথবা যদি তোমার হাতে একটু সময় থাকে তাহলে তুমি চাইলে বের করেও নিতে পারবা। এই কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 0.99 মিটার। ওকে, তাহলে এইবার এই সেকেন্ড দোলক যদি পৃথিবী পৃষ্ঠে না থেকে অন্য কোথাও চলে যায়, তাহলে কি ঘটনা ঘটবে? সেকেন্ড দোলক কেন, যে কোনো দোলকের কথা, খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ এবং কনফিউজিং কিছু এমসিকিউ এখান থেকে আসে। আমরা আগে একটু ক্লিয়ার করি। ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব বা যত গভীরে যাব, অভিকর্ষ স্তরণের মান কিন্তু পরিবর্তন হবে। অভিকর্ষ স্তরণের মান যদি কমে, তাহলে কিন্তু সরল দোলকের দোলনকাল বাড়বে, কারণ আমরা জানি দোলনকালের সাথে অভিকর্ষ স্তরণের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দোলনকাল যেখানে কম, অভিকর্ষ স্তরণ যেখানে কম, দোলনকাল সেখানে বেশি। আচ্ছা বলো তো, দোলনকাল যদি বেশি হয় তাহলে সে কি দ্রুত দুলবে না ধীরে দুলবে? দোলনকাল যদি বেশি হয় তাহলে কি দ্রুত দোলে না ধীরে দোলে? দোলনকাল বেশি, তার মানে যাওয়া এবং আসা, এই যাওয়া এবং আসা মিলে বেশি সময় লাগতেছে। যাওয়া এবং আসা মিলে যদি বেশি সময় লাগে, তাহলে অবশ্যই সে অনেক ধীরে দুলতেছে। যাওয়ার সময় অনেক সময় লাগতেছে, আসার ক্ষেত্রেও অনেক সময় লাগতেছে, তার মানে অবশ্যই সে ধীরে ধীরে চলাচল করতেছে। তাহলে তখন সে কিভাবে দুলবে? তখন সে ধীরে দুলবে। কিন্তু ঘটনা যদি উল্টা ঘটে, যদি অভিকর্ষ স্তরণের মান বেশি হয়, তাহলে দোলনকাল কম হবে। দোলনকাল কম হওয়া মানে কি? যাওয়া আসাতে কম সময় লাগবে, তাহলে সে অবশ্যই আরো দ্রুত দুলতে থাকবে। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ধরো তোমাকে প্রশ্ন করলে এরকম কোন সরল দোলককে, তুমি কি করলা? ধরো পৃথিবী পৃষ্ঠ হতে চাঁদে নিয়ে গেলা, চাঁদে নিয়ে গেলে, পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? আচ্ছা, দোলনকাল ধরো এরকম প্রশ্ন করছে, 4টা অপশন আছে দোলনকাল। আচ্ছা এর দোলনকাল না লিখে নিয়ে গেলে সে কিভাবে দুলবে? একটা হচ্ছে দ্রুত, আর একটা হচ্ছে ধীরে, আর একটা হচ্ছে একইভাবে, আর একটা হচ্ছে কোনোটিই নয়। তাহলে দেখো, এখান থেকে আমাকে আগে বুঝতে হবে যে পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে গেলে কি হবে। একটা সেকেন্ড দোলককে তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদে নিয়ে যাচ্ছ, তা আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরে আমরা উঠবো তত কিন্তু তার দোলনকালের পরিবর্তন হয়। দোলনকালের পরিবর্তন কেন হয়? তার কারণ অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠবো অভিকর্ষ স্তরণের মান কিন্তু তত কমতে থাকবে। চাঁদে অভিকর্ষ স্তরণের মান অলমোস্ট আমরা সবাই জানি যে পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 6 ভাগের 1 ভাগ, হিসাব করে দেখা গেছে এটা অলমোস্ট 1.63 এর মতো। তাহলে চাঁদে যেহেতু অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের অনেক কম,
তাহলে আমরা বলতে পারি যে তার অভিকর্ষ ত্বরণ কমে যাবে। যখন একটা সরল দোলককে চাঁদে নিয়ে যাওয়া, সেই পরীক্ষণীয় স্থানের অভিকর্ষ ত্বরণের মান কমে যাবে। অভিকর্ষ ত্বরণের মান যদি কমে যায় তাহলে দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল যদি বেড়ে যায় সে অবশ্যই কিভাবে দুলবে? অবশ্যই তুলনামূলক ধীরে দুলবে। তাহলে সঠিক অ্যান্সার হবে এরকম। যদি প্রশ্নটা হয় এরকম, কোন একটা সরল দোলককে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলা, বলতো দ্রুত দুলবে নাকি ধীরে দুলবে? বিষুব থেকে মেরুতে নিয়ে গেলে, বিষুব থেকে মেরুতে নিয়ে গেলে কি হবে বলতো? বিষুব থেকে মেরুতে নিয়ে গেছে, তাহলে কি দ্রুত দুলবে না ধীরে দুলবে? আচ্ছা, অনেকেই বলছো ধীরে। চলো আমরা একটু চেক করি। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে কম। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে পৃথিবী পৃষ্ঠের মধ্যে সব থেকে কম, তার মানটা হচ্ছে 9.77 ধরা হয়, 78 ধরা হয়। তাহলে অভিকর্ষ ত্বরণের মান যত কম হবে দোলনকাল তত বেশি হবে, দোলনকাল যত বেশি হবে তত ধীরে দুলবে। যদি ঘটনাটা উল্টা হয়, মেরু থেকে বিষুবে নিয়ে যাও, মেরু, আচ্ছা আমি তো আগের বার মেরু থেকে বিষুবই মনে হয় বললাম। আচ্ছা বিষুব থেকে মেরু বলছি, আচ্ছা সরি। বিষুব থেকে যখন মেরুতে নিয়ে যাবা তাহলে তো ঘটনা এটা না, সরি আমি ভুল কনসেপ্ট বলছি। তুমি যখন বিষুব থেকে মেরুতে যাবা তাহলে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু বাড়বে, কারণ বিষুব অভিকর্ষ ত্বরণ সব থেকে কম 9.77। মেরুতে যখন যাবা, বিষুব থেকে যদি মেরুতে চলে যাও তাহলে তোমার অভিকর্ষ ত্বরণের মান বাড়বে। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ ধরা হয় 9.83। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি বাড়ে দোলনকাল কমবে, দোলনকাল কমলে সে কিভাবে দুলবে? দ্রুত দুলবে। এটা কিন্তু আমরা অলরেডি উপরে লিখে রাখছি, এই যে এখানে লিখে রাখছি। তো পরীক্ষায় কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে নিয়ে যাচ্ছে, দোলনকাল বাড়তেছে না কমতেছে, এটা একটু খেয়াল করবা। দোলনকাল যদি বাড়ে ধীরে দুলবে, এটা অনেকে উল্টা পাল্টা করে, দোলনকাল বাড়ে আর লিখে দেয় দ্রুত। দোলনকাল বেশি হলে কিন্তু দ্রুত দোলে না, তখন আরো ধীরে ধীরে দোলে। আশা করি এই জিনিসগুলো কাজে লাগবে, মানে এটা বুঝতে পারছে, এগুলো আমাদের সামনে সেকেন্ড দোলকের ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। এগুলো যদি তোলা হয়ে যায় তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা প্রশ্ন করা শুরু করব। যে ধরো কোনো একটা সেকেন্ড দোলকে পৃথিবী থেকে আমরা 50 মিটার উপরে নিয়ে চলে গেছি, তাহলে আমাদের দোলনকালের কি রকম পরিবর্তন হবে বা দোলনকাল কত হবে সেটা আমরা একটু যদি বের করার চেষ্টা করি। দেখো এবার আমরা একটা সেকেন্ড দোলককে, কোনো সেকেন্ড দোলককে ধরো ভূপৃষ্ঠ হতে ধরো 50 মিটার উঁচু কোনো পাহাড়ে নিয়ে গেলে, উঁচু কোনো পাহাড়ে নিয়ে গেলে দোলনকাল কত হবে? তাহলে দেখো কোনো একটা সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার উঁচু কোনো পাহাড়ে নিয়ে গেলে দোলনকাল কত হবে? তো সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে দোলনকাল 2 সেকেন্ড, কিন্তু যদি উপরে চলে যাও তাহলে কিন্তু আর দোলনকাল 2 সেকেন্ড থাকবে না। আমরা প্রথমেই এই কথাটা কয়েকবার বললাম, কারণ কি অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হবে। তাহলে তখন সেকেন্ড দোলকের দোলনকাল কিভাবে বের করবা? আমরা প্রথম থেকে বলতেছি যে সেকেন্ড দোলক আসলে বিশেষ এক ধরনের সরল দোলক, সরল দোলকের দোলনকাল দিয়েই তুমি এটা বের করতে পারবা। তো এই সেকেন্ড দোলককে যখন তুমি উপরে নিয়ে যাবা তার কার্যকরী দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই পাহাড়ের উপরে নিয়ে গেলে সুতার দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। যা পরিবর্তন হবে দোলনকাল বা পর্যায়কালের, সেটা হবে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের জন্য। তাহলে এখন একটু 50 মিটার উচ্চ স্থানে নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কেমন হবে বের করবা কিভাবে? আমরা জানি নির্দিষ্ট উচ্চতা অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম ডিভাইড বাই জি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপর স্কোয়ার। এটাকে আমরা একটু 1 নম্বর সমীকরণ দিয়ে মাথায় রাখবো। তো এখন দেখো এই যে অভিকর্ষ ত্বরণের কারণে দোলনকাল বা পর্যায়কালের পরিবর্তন হচ্ছে, তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে দোলনকাল বা পর্যায়কাল পরিবর্তন হলে সেই সাথে আমরা সম্পর্ক কি জানি? আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের সাথে দোলনকালের সম্পর্ক হচ্ছে এরকম, T2 বাই T1 ইকুয়ালস টু রুট ওভার G1 ডিভাইডেড বাই G2। এই সূত্র আমাদের মনে থাকার কথা, সরল দোলকের দোলনকালের সাথে পর্যায়কালের সম্পর্ক। তবে এখানে তো G1 G2 আমরা ব্যবহার করি নাই, G1 G2 কে ব্যবহার করছি, দেখো একটা অভিকর্ষ ত্বরণ ধরছি G প্রাইম নতুন জায়গায়, তাহলে G2 এর জায়গায় G প্রাইম, T2 এর জায়গায় T প্রাইম, G1 T1 এর জায়গায় শুধুমাত্র G এবং T। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন অতি সহজেই দোলনকাল বের করতে পারবো যে T প্রাইম ইকুয়ালস টু রুট ওভার G ডিভাইডেড বাই G প্রাইম ইনটু T। এখন এই টিটা কি? দোলনকাল। কার দোলনকাল? সেকেন্ড দোলকে। কোথায়? ভূপৃষ্ঠে। তো ভূপৃষ্ঠের দোলনকাল তো আমরা জানি, সেটা কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে এখন এই যে জি বাই জি প্রাইম, একটু মনোযোগ দিয়ে খেয়াল কর, জি প্রাইম বাই জি যদি আর বাই আর প্লাস এইচ হয়, জি প্রাইম বাই জি যদি আর বাই আর প্লাস এইচ হয়, জি বাই জি প্রাইম কি হবে?
অবশ্যই তার উল্টা, অবশ্যই তার উল্টা। তাহলে কি আসবে, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার উপরে স্কোয়ার ইন্টু টি। একটু মানগুলা বসাই। আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। কিলোমিটারকে মিটার করলে আসবে 6.4 গুণন 10⁶ মিটার। এবং এইচ উচ্চতা, কত উচ্চতায় নিয়ে গেছো, 50 মিটার। মানটা বসাই, স্কোয়ার রুট আউট হয়ে যাবে। আর এর মান হচ্ছে 6.4 গুণন 10⁶ প্লাস এইচ এর মান হচ্ছে 50 ডিভাইডেড বাই আর হচ্ছে 6.4 গুণন 10⁶ ইন্টু দোলনকালটা কত, পৃথিবী পৃষ্ঠে 2। তাহলে ওই 50 মিটার উচ্চ পাহাড়ের উচ্চতায় দেখো তো দোলনকালটা কত আসে, কোথায় স্কোয়ার হবে? স্কোয়ারের রুট আসলে এখানে কেটে গেছে। 6.4 গুণন 10⁶ প্লাস 50 ডিভাইডেড বাই 6.4 গুণন 10⁶, এটা হচ্ছে গুণন 2। 2.4টা 0 156 2.1234 এর জায়গায় আমরা 6 পর্যন্ত লিখলে হবে, 156 এত সেকেন্ড। এটা হচ্ছে কোন একটা সরল দোলককে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাই। এখন সরল দোলককে নিয়ে তো আমরা একটা গভীরতায় যাইতে পারি, তাহলে কেমন হবে সেটা একটু দেখি। একদম হুবহু সরল দোলকের ম্যাথের মতোই। পার্থক্যটা হচ্ছে সরল দোলক যদি হইতো তাহলে পৃথিবী পৃষ্ঠে তার দোলনকাল দিয়ে দেওয়া লাগতো। সেকেন্ড দোলক হলে পৃথিবী পৃষ্ঠে তার দোলনকাল আর দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ পৃথিবী পৃষ্ঠে সেকেন্ড দোলকের দোলনকাল ফিক্স, সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখন এই সেকেন্ড দোলককে, ধরো কোন সেকেন্ড দোলককে ভূপৃষ্ঠ হতে ধরো 100 কিলোমিটার গভীরে নিয়ে গেলে দোলনকাল বা পর্যায়কাল কত হবে। তাহলে দেখো আবারও যখন কোনো একটা সেকেন্ড দোলককে নির্দিষ্ট গভীরতায় নিয়ে যাবা তখন কিন্তু দোলনকালের পরিবর্তন হবে। এই পরিবর্তনটা কেন হয়, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের জন্য। তাহলে সেই অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের জন্য দোলনকালের পরিবর্তন বের করতে চাইলে আগে দেখতে হবে অভিকর্ষ ত্বরণ কিভাবে পরিবর্তন হয়। নির্দিষ্ট গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ডিভাইড বাই জি হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, যেখানে এইচ হচ্ছে আমাদের এই জায়গায় 100 মিটার এবং আর হলো ব্যাসার্ধ, একবারে লিখি 6.4 গুণন 10⁶ মিটার। তাহলে এখন আমরা আবারও সেম পদ্ধতিতে দোলনকাল বের করতে পারি, যে আবার আমরা জানি টি ডিভাইডেড, আচ্ছা টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু রুট ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম। তাহলে এখান থেকে টি প্রাইম সমান সমান আমরা একবারে মানটা বসাই, জি প্রাইম ডিভাইড বাই জি যদি 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর হয় তাহলে এই জায়গায় কি আসবে, উল্টাই দিলে কি আসবে, আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ, এরকম চলে আসবে। গুণন এই পাশে টি ছিল ভাগ অবস্থা, এখানে গুণ হয়ে যাবে। মানটা বসাই দাও, আর এর মানটা কত, 6.4 গুণন 10⁶ ডিভাইডেড বাই 6.4 গুণন 10⁶ মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে 100 গুণন পৃথিবী পৃষ্ঠে এই সেকেন্ড দোলকের দোলনকাল ছিল 2 সেকেন্ড। কোথায়, আচ্ছা কিলোমিটার দিছি। আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু এখানে মিটার লিখছি এখানে মিটার লিখছি, প্রশ্নই পাল্টাই ফেলি। 2 জায়গায় কারেকশন করার থেকে 1 জায়গায় কারেকশন করা ভালো। 2.00 কয়টা জিরো, 4টা জিরো, 4টা 0 156, দারুন তো সেই। অথচ একটা হলো 100 মিটার গভীরে গেছে আর একটা 50 মিটার উপরে গেছে, দূরে কিন্তু সংখ্যা সেম না। এমন যদি হইতো যে এটা 100 মিটার উপরে উঠছে ওটা 100 মিটার নিচে নামছে, তা কিন্তু না, তা কিন্তু নয়। দেখো এই দুটো ম্যাথ বুঝতে পারছো কিনা, সহজ, জাস্ট এই যে 2 সেকেন্ডটা মাথায় রাখা লাগবে আর কিছুই না। এবার এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এই সেকেন্ড দোলককে যদি পাহাড়ের উপরে নিয়ে যায় তাহলে সেখানে অবশ্যই তার দোলনকালের পরিবর্তন হবে। এই যে এখানে আমরা দেখতেছি তার দোলনকাল বাড়তেছে। আচ্ছা দোলনকাল বাড়লে সে কি দ্রুত দুলতেছে না ধীরে দুলতেছে, ধীরে দুলতেছে। তাহলে তোমার পরীক্ষা দেয়া থাকবে কত সময় ধীরে দুলে কত সময় দ্রুত দুলে, সেই অনুযায়ী তোমাকে ওই পাহাড়ের উচ্চতাটা বের করতে হবে। তাহলে পাহাড়ের উপরে নিয়ে গেলে উচ্চতা নির্ণয় বা হচ্ছে দোলনকাল নির্ণয়ের ম্যাথটা আমরা একটু দেখি, তার আগে এই কনসেপ্টটা একটু দেখি।
এটা মিশাই দিব বাম পাশের ম্যাথটা। তাহলে এবার হচ্ছে সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলে পর্যায়কাল নির্ণয়। পাহাড়ের উপরে নিয়ে গেলে, আচ্ছা এখান থেকেই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এটার আসলে ম্যাথ খুবই সহজ, তোমাকে যদি শুধু সূত্র লিখে দিয়ে বলে যে ম্যাথ করো তুমি অবশ্যই পারবা, কোনো সমস্যা হবে না, কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। যাতে পরীক্ষার হলে বাই এনি চান্স যদি তুমি সূত্র ভুলে যাও, নিজের মতো করে অঙ্ক বানায়ও যাতে করতে পারো, ঐকিক নিয়মের মতো হয়তো, তো তুমি একটু যদি বুঝতে পারো তাহলে নিজের মতো বানাইতে পারবা। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো এরকম একটা পাহাড় আছে, এই পাহাড়ের যখন তুমি পাদদেশে ছিলা, মানে পৃথিবী পৃষ্ঠে যখন ছিলা, পৃথিবী পৃষ্ঠে এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের কথা বলতেছি, তাহলে এর দোলনকাল 2 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠে দোলনকাল 2 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে একটা অর্ধদোলন দেয়। 1 সেকেন্ডে কয়টা অর্ধদোলন দিবে? একটা। বুঝো ভালো মতো। সে কি করে? দোলনকাল 2 সেকেন্ড মানে 1 সেকেন্ড এ অর্ধ দোলন, বা ওই যে টিক শব্দটার কথা বললাম, টিক দেয় কয়টা? একটি। তাহলে এক দিনে কতগুলা দিবে? অবশ্যই 86,400টি, কারণ একদিন মানে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড, বা একদিনে সে টিক দিবে হচ্ছে 86,400টি। এখন একটু চিন্তা করো, এই সেকেন্ড দোলককে তুমি নিয়ে গেলা পাহাড়ের উপরে, এইখানে তুমি সেকেন্ড দোলককে নিয়ে গেলা, কোথায় সেই সেকেন্ড দোলক? এই যে সেই সেকেন্ড দোলককে তুমি পাহাড়ের উপরে নিয়ে চলে গেলা। তাহলে এখন তার দোলনকাল বাড়বে না কমবে? সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেলে দোলনকাল বাড়ে না কমে? অবশ্যই তার দোলনকাল বেড়ে যায়। কারণ কি? অভিকর্ষ ত্বরণ কমে। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে উঠবা অভিকর্ষ ত্বরণ কমবে। এই জায়গায় যাওয়ার পর কি হবে? এই জায়গায় যাওয়ার পর অভিকর্ষ ত্বরণ কমবে, দোলনকাল বাড়বে। সে কিভাবে দুলবে? ধীরে দুলবে। আচ্ছা ধীরে যদি দোলে, চিন্তা করো তো, ধীরে দুলতেছে, তাহলে আগে 86,400 সেকেন্ডে অর্ধদোলন ছিল 86,400টা, এখন তো আরো ধীরে ধীরে দুলতেছে। তাহলে কি আর একদিনে 86,400টা দোলন অর্ধদোলন দিতে পারবে? আরো বেশি দিবে না কম দিবে? কম দিবে না, ধীরে ধীরে দুলতেছে। আগে 86,400 সেকেন্ডে 86,400 বার এরকম করে যাতায়াত করতো, এখন তো আরো ধীরে যাচ্ছে। তাহলে সময় ঠিকই পার হয়ে যাবে, সে কিন্তু ওই দূরত্বটা অতিক্রম করতে পারবে না, তাহলে কিছুটা দোলন কম দিবে। তো ধরে নিলাম সে এন সংখ্যক দোলন কম দেয়। সে কি করতেছে? এই সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার কারণে এক দিনে এন সংখ্যক দোলন কম দেয়। একদিনে এন সংখ্যক দোলন কম দেয়, তার মানে এই জায়গায় এক দিনে বা 86,400 সেকেন্ডে অর্ধ দোলন দিবে। অর্ধ দোলন বা আমি বলতে পারি টিক দেয়। কতগুলা দিবে? আগে দিচ্ছিল 86,400টা, এখন এন সংখ্যক কম দিচ্ছে। ধরো 10টা কম দিলে, 100টা কম দিলে এখন কতটা হইতো? 86,300। যদি 200টা কম হইতো তাহলে 86,200। কয়টা কম হচ্ছে? এন সংখ্যক দোলন কম হচ্ছে। এন সংখ্যক দোলন বলতে এন সংখ্যক অর্ধ দোলন আর কি, দোলন না, অর্ধ দোলন কম দেয়। অর্ধ দোলন মানে টিক, এন সংখ্যক টিক কম দিচ্ছে। তাহলে একদিনে এখন অর্ধ দোলন বা টিক দিবে কয়টা? অবশ্যই 86,400 থেকে এনটা বাদ দিলে এতটি অর্ধ দোলন সে দিবে। কোথায় নিয়ে গেলে? পাহাড়ের উপরে নিয়ে গেলে। এখন তাহলে এই হিসাবটা থেকে আমরা দোলনকাল কিভাবে বের করব? একটু চিন্তা করো। এই যে এন সংখ্যক অর্ধদোলন কম দেয়, এই কথাটাকে এইভাবেও লেখা থাকতে পারে যে এক দিনে ধরো ধরো হচ্ছে 200 সেকেন্ড ধীরে দুলে। একদিনে 200 সেকেন্ড ধীরে দোলে। এখন 200 সেকেন্ড ধীরে দোলে মানে কি? আগে 1 সেকেন্ডে দোলন দিতে কয়টা? একটা, বা একটা, সরি দোলন বলতেছি, অর্ধ দোলন বা টিক। 1 সেকেন্ডে টিক দিতে আগে কয়টা? একটা। এবার 1 সেকেন্ডে কি একটা টিক দিবে যখন তুমি পাহাড়ের উপরে নিয়ে গেছো? না, আর একটু বেশি সময় লাগবে। বেশি সময় লাগলে
তাহলে এই যে 86,400 সেকেন্ডে তখন তো আর 86,400টা দোলন দিবে না, অর্ধ দোলন দিবে না, আর একটু কম দিবে বা টিক আর একটু কম দিবে। এই যে 200 সেকেন্ড ধীরে দুলতেছে, তাহলে কেন? একদিনে 200 সেকেন্ড ধীরে দুলে, তার মানে কি এতগুলো অর্ধ দোলন কম দিচ্ছে সে। আগে 1 সেকেন্ডে কয়টা দিত? একটা। তাহলে 200 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দেওয়ার কথা ছিল? 200টা। এখন 200 সেকেন্ড ধীরে দুলতেছে, তার মানে 200টি টিক কি কম দিচ্ছে না? এই কথাটা কি বুঝতে পারছো? 200 সেকেন্ড ধীরে দুলে অর্থ হচ্ছে 200টা টিক কম দেয়। একটা টিকের জন্য সময় কত? 1 সেকেন্ড। আচ্ছা, আরেকটা কথা লিখতে ভুলে গেছিলাম, সেকেন্ড দোলকের যে পর্যায়কাল 2 সেকেন্ড, আমরা এই পর্যায়কালের জেনুইন কোনো সংজ্ঞা আমরা বলিনি। পর্যায়কাল আসলে কি? পর্যায়কাল হচ্ছে একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট হতে যতক্ষণ সময় লাগে। একটা পূর্ণ স্পন্দন কমপ্লিট হতে যতক্ষণ সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। তো একটা পূর্ণ স্পন্দনের মধ্যে কোনো সরল দোলক কয়টা টিক দিবে বা কয়টা অর্ধদোলন দিবে? একটা পূর্ণ স্পন্দনের মধ্যে ধরো একটা সরল দোলক কয়টা টিক দিবে? এখান থেকে এইখানে এইখানে এরকম করে দুলবে, এখান থেকে এই পর্যন্ত গেল একটা অর্ধদোলন, এখান থেকে এই পর্যন্ত আসলে আর একটা অর্ধদোলন, তার মানে দুইটা অর্ধদোলন মিলে একটা পূর্ণ স্পন্দন। দুইটা অর্ধদোলনের সময় হচ্ছে একটা পূর্ণ স্পন্দন, বা দুইটা টিক দিতে প্রয়োজনীয় সময় হচ্ছে একটা পর্যায় কাল বা দোলন কাল। আচ্ছা, এই কথাটা সামনে কাজে লাগবে। তাহলে এখন দেখো, এই যে একদিনে 200 সেকেন্ড ধীরে দুলে মানে 200টা টিক কম দিবে। যদি বলে এরকম যে কোনো একটা জায়গায় নিছো, সে এক দিনে ধরো 20 সেকেন্ড দ্রুত চলতেছে, একদিনে 20 সেকেন্ড দ্রুত চলে মানে কি আগের থেকে দোলনকাল বাড়ছে না কমছে? দোলনকাল কমে গেছে, তার জন্য সে দ্রুত চলতেছে। তাহলে দোলনকাল দ্রুত যদি কমে যায়, দোলনকাল যদি কমে যায়, তাহলে আগে 86,400টা দোলন হইতে সময় লাগতো 86,400 সেকেন্ড। 86,400টা অর্ধ দোলন দিতে বা টিক দিতে সময় লাগতো 86,400 সেকেন্ড। এখন যেহেতু আরো দ্রুত চলতেছে, তাহলে 86,400টার থেকে বেশি টিক দিবে না কম দিবে? আরো বেশি দিবে। তাহলে এই যে 20 সেকেন্ড দ্রুত দুলে মানে কি 20টি টিক কি দিবে? টিক এবার বেশি দিবে। এই টিক মানে আসলে অর্ধ দোলন। টিক মানে আমরা এখানে কি বুঝবো? অর্ধ দোলন। তাহলে দেখি তো এখান থেকে আমরা এর পর্যায়কাল বের করার কোনো জেনারেল ফর্মুলা নিয়ে আসতে পারি কিনা, জেনারেল কোনো ফর্মুলা নিয়ে আসতে পারি কি না। তাহলে দেখো, পৃথিবীতে সে কি করতেছে, এই যে এই লাইনটা আবার দেখো, পৃথিবীতে বা ভূপৃষ্ঠে 86,400 সেকেন্ডে দোলন দিচ্ছে কয়টা? 86,400টা। তাহলে এই কথাটাকে যদি ঘুরাই বলি, 86,400টা টিক দিতে সময় লাগে 86,400 সেকেন্ড। তাহলে দেখো, যখন এক দিনে n সেকেন্ড ধীরে দোলে, n সেকেন্ড ধীরে দোলে, বা n টি টিক কম দেয় এই সিনারিওতে, তাহলে পৃথিবীতে কি করতেছিল? পৃথিবীতে সে 86,400টি টিক দেয় বা টিক দিতে সময় লাগে কত সেকেন্ড? সময় লাগে 86,400 সেকেন্ড। তাহলে ওই যখন পাহাড়ের উপরে চলে যাবে, তখন পাহাড়ের উপরে যখন চলে যাবে, তখন একটি টিক দিতে সময় লাগে কতটুকু? 86,400 ডিভাইডেড বাই, ও সরি, আমরা তো পৃথিবীর কথা বলছি, পাহাড়ের উপরে যাই আগে। পাহাড়ের উচ্চতা বের করতে চাচ্ছি না, পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে খেয়াল করো, পাহাড়ের উপরে 86,400টি টিক দিতে সময় লাগবে কি 86,400 সেকেন্ড? এই যে দেখো তো, পাহাড়ের উপরে যদি হচ্ছে ধীরে দোলে, তাহলে একদিন বা 86,400 সেকেন্ডে দোলন দিবে কয়টা? 86,400 মাইনাস এনটি, একদিনেই তো এতগুলা দিবে। তার মানে 86,400 মাইনাস এনটি টিক দিতে সময় লাগবে কত? 86,400 সেকেন্ড। তাহলে একটা টিক দিতে কত সময় লাগবে? 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন সেকেন্ড। এখন যদি বলি যে দুইটি টিক দিতে, দুইটি টিক বা অর্ধ দোলন দিতে প্রয়োজনীয় সময়, অর্ধ দোলন দিতে সময় লাগে 86,400 গুণন 2 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন সেকেন্ড। তাহলে একটু জিনিসটাকে সামারি করি, দেখো, পাহাড়ের উপরে নিয়ে গেছো, দোলনকাল কি হয়েছে? দোলনকাল কমে গেছে, তার মানে সে কি করতেছে? সরি, দোলনকাল বেড়ে গেছে, তার মানে ধীরে দুলতেছে।
কত সেকেন্ড ধীরে দুলতেছে, n সেকেন্ড ধীরে দুলতেছে। তার মানে ৮৬,৪০০ দেওয়ার কথা ছিল, তার থেকে কম দিচ্ছে। কয় দিনে? একদিনে। একদিনে মানে ৮৬,৪০০ সেকেন্ডে। এই কথাটাকে এখানে লিখছে ৮৬,৪০০ মাইনাস এনটি টিক দিতে সময় লাগে এত সেকেন্ড। তাহলে একটা টিক দিতে কত সময় লাগবে? এত। দুইটা টিক দিতে বা দুইটা অর্ধদোলন দিতে সময় লাগবে এত সেকেন্ড। আর দুইটা টিক বা দুইটা অর্ধদোলন দিতে যে সময় লাগে তাকে কি বলা যাবে? দুইটা অর্ধদোলন। দুইটা অর্ধদোলন দিতে যে সময় লাগে তাকে কি বলবা? এখান থেকে এই পর্যন্ত একটা অর্ধদোলন, এখান থেকে এই পর্যন্ত আরেকটা অর্ধদোলন। তাহলে দুইটা অর্ধদোলন দিতে যে সময় লাগে তাকে কি বলা যাবে? দোলনকাল বা পর্যায়কাল। তাহলে এই দোলনকাল বা পর্যায়কালের সূত্র কি আসতেছে? ৮৬,৪০০ গুণন 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। এই সূত্র দিয়ে তুমি সরাসরি পর্যায়কাল বা দোলনকাল বের করে ফেলতে পারবা। এটা হচ্ছে যদি একদিনে n সেকেন্ড ধীরে দুলে বা এনটিটি কম দেয়। আচ্ছা, যদি বেশি দুলতো, ধরো এমন জায়গায় নিয়ে গেছো যেখানে সে দ্রুত দোলে, এমন জায়গায় নিয়ে গেছো সেখানে সে দ্রুত দুলবে, তাহলে কি ৮৬,৪০০ মাইনাস n হইতো? প্লাস হইতো। তাহলে এই সূত্রটা কি দাঁড়াইতো? একদিনে n সংখ্যক টিক বেশি দিলে বা n সেকেন্ড দ্রুত চললে তাহলে দোলনকাল কি আসবে? ৮৬,৪০০ গুণন 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n। দেখি বুঝছো? পরীক্ষায় তুমি চাইলে এরকম ঐকিক নিয়মে করতে পারো, বা তুমি এভাবে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সবসময় যে একদিন দেওয়া থাকবে এমন না, কখনো কখনো ঘন্টার হিসাবে বলা থাকতে পারে। আচ্ছা দেখো, দিন ছিল জন্য ৮৬,৪০০ আসছে, যদি ঘন্টা হইতো তাহলে কি আসতো? ঘন্টা যদি আসতো তাহলে এখানে কোথায় চেঞ্জ হইতে বলতো? এই যে ৮৬,৪০০ জায়গায় কি আসতো? ৩৬০০। কারণ ১ ঘন্টা মানে কয় সেকেন্ড? ৩৬ সেকেন্ড। একদিন মানে যদি ৮৬,৪০০ সেকেন্ড হয়, তাহলে ১ ঘন্টা মানে কত সেকেন্ড? ৩৬০০ সেকেন্ড। তাহলে কথাটা যদি এইরকম হইতো যে ধরো ১ ঘন্টায় ধরো n সেকেন্ড ধীরে দোলে বা এনটি টিক কম দেয়, তাহলে কেমন হবে? তার মানে কি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আগে আগে ১ ঘন্টায় মানে ৩৬০০ সেকেন্ডে টিক দিতে কয়টা? ৩৬০০টা। ১ ঘন্টায় টিক দিতে কয়টা? ৩৬০০টা। এখন ১ ঘন্টায় n সেকেন্ড ধীরে দুলতেছে, তার মানে কি ৩৬০০ সেকেন্ডে ৩৬০০টাই টিক দিতে পারবে? কি হবে? আরো কম হবে। কতগুলা? এনটি। তাহলে আমরা যদি লিখি যে ৩৬০০ মাইনাস এনটি টিক দিতে সময় লাগে কত সেকেন্ড? ৩৬০০ সেকেন্ড। তাহলে একটি টিক দিতে সময় লাগবে ৩৬০০ ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস n সেকেন্ড। তাহলে আমি তো বের করতে চাই পর্যায়কাল। পর্যায়কাল কি একটি টিক দিতে সময়? একটা টিক দিলে কি পর্যায়কাল হবে? কয়টা দেওয়া লাগবে? দুইটা, মানে যাওয়া এবং আসা মিলে, অর্থাৎ দুইটা অর্ধদোলন। তাহলে দুইটি টিক দিতে সময় লাগে ৩৬০০ গুণন 2 ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস n সেকেন্ড। এই যে দুইটি টিক দিতে প্রয়োজনীয় সময়, এটাকেই আমরা কি বলি? পর্যায়কাল বা দোলনকাল। তাহলে দোলনকাল কি আসতেছে? ৩৬০০ গুণন 2 ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস n। এটা হলো যদি ঘন্টায় n সেকেন্ড ধীরে দুলে। আচ্ছা, তাহলে যদি ঘন্টায় n সেকেন্ড দ্রুত দুলতো তাহলে কি আসতো? n সেকেন্ড দ্রুত দুললে এখানে কি আর মাইনাস আসতো? দোলন কি আর কম দিবে না বেশি দিবে? বেশি। তাহলে আসবে প্লাস। তাহলে যদি এরকম আমি এখানে লিখে শেষ করে দেই যে ঘন্টায় n সেকেন্ড দ্রুত চললে বা এনটি দোলন বেশি দিলে তাহলে দোলনকাল বা পর্যায়কাল টি ইকুয়ালস টু কি আসবে? ৩৬০০ গুণন 2 ডিভাইডেড বাই ৩৬০০ প্লাস।
এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো এটার একটা বা দুইটা ম্যাথ করাই দিলেই আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো আমরা ম্যাথটা একটু খেয়াল করি। একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ধরো 1% কমানো হলো, কমানো হলে দোলনকাল কত হবে? একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% কমানো হলে এর দোলনকাল কত হবে? দেখো এখানে কিন্তু সেকেন্ড দোলককে আমি কোথাও নিয়ে যাইনি, জাস্ট এর কার্যকরী দৈর্ঘ্যটা চেঞ্জ করছি। সাধারণত একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কিন্তু ফিক্সড। একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য পৃথিবী পৃষ্ঠে আমরা খেয়াল করছিলাম কত হয়, 0.99। তারপরে সম্ভবত আরো কিছু সংখ্যা আসবে, তবে প্রথম দুইটা সংখ্যা ফিক্সড 0.99। ওই পাই এর মান শুধু পাই ধরলে একরকম আসে, 3.14 ধরলে একরকম আসে, 1416 ধরলে একরকম আসে, খুবই সামান্য চেঞ্জেস হয়। তাহলে ধরো এরকম একটা সেকেন্ড দোলককে আমরা কি করছি, এর কার্যকরী দৈর্ঘ্য 1% কমানো হয়েছে, তাহলে তার দোলনকাল কত হবে? তাহলে এখন দোলনকাল চেঞ্জ হবেই বা কেন? তার কারণটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। কার্যকরী দৈর্ঘ্যের সাথে আমরা দোলনকালের সম্পর্ক জানি বর্গমূলের সমানুপাতিক। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের কারণে দোলনকালের যে পরিবর্তন সেটা আমরা কিভাবে বের করব? টি প্রাইম ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু রুট ওভার এল প্রাইম ডিভাইডেড বাই এল। এই সূত্র আশা করি আমরা এর আগে ব্যবহার করছি। টি2 বাই টি1 ইকুয়ালস টু রুট ওভার এল2 বাই এল1, সেই জায়গায় টি প্রাইম ডিভাইড বাই টি, এল প্রাইম ডিভাইড বাই এল। তাহলে টি হচ্ছে প্রথম ক্ষেত্রে তার দোলনকাল বা পর্যায়কাল, যেহেতু সেকেন্ড দোলক প্রথম ক্ষেত্রে দোলনকাল বা পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এখন পরবর্তী অবস্থার দৈর্ঘ্য খেয়াল করো, তার কার্যকরী দৈর্ঘ্য 1% কমানো হয়েছে। কমানো হয়েছে মানে কি মান বাড়বে না কমবে? কমে যাবে, তাহলে আগের থেকে আরো কমবে। তাহলে আগে যা ছিল তার থেকে মাইনাস হবে। কতটুকু মাইনাস হবে? যতটুকু কমে যাবে। কতটুকু কমে যাবে? 1%। কার 1%? আগে যা ছিল তার 1%। তাহলে কত আসবে? এল মাইনাস এটা হচ্ছে কত আসবে? 0.01 এল, তার মানে 0.99 এল এরকম আসবে। তাহলে পরবর্তী অবস্থার দৈর্ঘ্য হবে আগের দৈর্ঘ্যের 0.99 গুণ। এটা কিন্তু স্বাভাবিক কথা এভাবে চিন্তা করলেও হইতো। 1% কমায় ফেলছো, তাহলে আছে কয় পার্সেন্ট? 1% দৈর্ঘ্য যদি কমাও আছে কয় পার্সেন্ট? 99%। ওই পার্সেন্ট তুলে দিলে দেখো 0.99 আসবে। ওইভাবে করে চিন্তা করলেও হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা অতি সহজেই দোলনকাল বের করতে পারবো। এল প্রাইম হচ্ছে 0.99 এল ডিভাইডেড বাই এল ইন্টু 2। এল এল কাটা, দেখো তো এটা কত আসে? 989 এত সেকেন্ড। তাহলে দেখো তো দোলনকাল বাড়তেছে নাকি কমতেছে? দোলনকাল কমে যাচ্ছে। দোলনকাল যদি কমে যায় তাহলে ধীরে দুলবে না দ্রুত দুলবে? আচ্ছা দোলনকাল কত হবে এরকম না লিখে দোলনকাল কত হারাবে বা লাভ করবে এটা লিখি। হারাবে বা লাভ করবে। আচ্ছা দোলনকাল কমে যাচ্ছে, আর এটা এরকম লিখি দোলনকাল একদিনে, একদিনে। এটা অনেক সহজ ম্যাথ হয়ে গেছে। একটু একদিনে দোলনকাল কত হারাবে বা কতটুকু লাভ করবে। তাহলে দেখো দোলনকাল আগের চেয়ে কমে গেছে। দোলনকাল কমে গেছে তার মানে তার দোলন দিতে এখন কম সময় লাগতেছে, তার মানে সে আরো দ্রুত দুলতেছে, সে আরো দ্রুত দুলতেছে। এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সে যদি দ্রুত দোলে, সে যদি দ্রুত দোলে তাহলে সে কি সময় আরো বাঁচাবে নাকি সময় আরো বেশি খরচ করবে? বাঁচায় ফেলবে। তাহলে তার লাভ হবে নাকি হচ্ছে হারায় ফেলবে? তাহলে সময় লাভ হবে। কতটুকু সময় লাভ হবে চিন্তা করো। আগে একটা টিক দিতে সময় লাগতো কত সেকেন্ড? একটা টিক দিতে 1 সেকেন্ড। একটা টিক দিতে সময় লাগতো 1 সেকেন্ড। এখন একটা টিক দিতে কত সময় লাগবে? এটার অর্ধেক সেকেন্ড। বা একটা পূর্ণ দোলন দিতে সময় লাগতো 2 সেকেন্ড, এখন তার থেকে কম সময় লাগবে। তাহলে কিছু সময় তার সাশ্রয় হবে না? তাহলে একদিনে কত সময় সাশ্রয় হবে সেটা বের করতে বলছে। তাহলে দোলনকাল এখন কি হয়ে গেছে? দোলনকাল এখন হয়ে গেছে কম, তার মানে সে দ্রুত দুলতেছে। তাহলে এখন তুমি ওই যে দ্রুত দোলার ফর্মুলাটা, একদিনে দ্রুত দুললে আমরা দোলনকালের যে ফর্মুলা শিখছি সেটা কি? 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400। দ্রুত দুলতেছে না ধীরে দুলতেছে? দ্রুত দুলতেছে। তাহলে প্লাস না মাইনাস? প্লাস এন। এই এনটাই তুমি বের করতে পারবা। তাহলে এনটা কি? ওই যে যত সেকেন্ড ধীরে দুলবে বা যত সেকেন্ড দ্রুত দুলবে, এখানে তো আমি বুঝতেই পারতেছি সেটা কি দুলবে? দ্রুত দুলবে। তাহলে এন এর মান যত সেকেন্ড তত সেকেন্ড সে কি করবে? লাভ করবে। বলছে না যে লাভ করবে না হারাবে একদিনে? তাহলে লাভ করবে না হারাবে এখান থেকে বোঝা যাচ্ছে সে লাভ করবে। কত সেকেন্ড লাভ করবে এখান থেকে এন বের করবে। আর একটা লাইন যদি সাজায় দেই,
তাহলে n সমান সমান কি আসবে? n সমান সমান আসবে হচ্ছে 86,400 গুণন 2 ডিভাইডেড বাই টি প্রাইমের মানটা বসাই 1.989 মাইনাস 86,400 কত আসে? 477.83 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড কি করবে? লাভ করবে। তাহলে আগে 86,400 সেকেন্ডে 86,400টা দোলন দিত, বা 86,400টি টিক দিতে সময় লাগতো 86,400 সেকেন্ড। এখন তার তুলনায় এত সেকেন্ড আরো কি লাগবে? কম লাগবে। তার তুলনায় এত সেকেন্ড কম লাগবে, তার মানে সে কিছুটা সময় বাঁচাইতে পারবে। এটাকে আমরা বলতেছি লাভ করা। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর একটা উদ্দীপক থেকে দুইটা ম্যাথ করে আমরা শেষ করব। এই সময় থেকে আমাদের পর্যায়কাল থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয়। একাডেমিক লাইফে এই টাইপের প্রশ্ন বেশি আসবে যদি এখান থেকে প্রশ্ন আসে। একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে দিনে 30 সেকেন্ড। আচ্ছা, একটু জিজ্ঞাসা করি তোমাদেরকে, পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের উপরে, তাহলে কি সে দ্রুত দুলবে না ধীরে দুলবে? তাহলে 30 সেকেন্ড যদি দ্রুত দোলে কথাটা লেখা থাকে তাহলে কি ঠিক আছে? না। একটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, আর 2 নাম্বার কি ব্যবস্থা গ্রহণ করলে পাহাড়ের উপরে দোলকটি সরল দোলকে সেকেন্ড দোলকে ভিডিওতে প্রশ্ন লেখার এই অংশ কেটে দিয়ে তারপরে অ্যাড করতে হবে, তাহলে ভিডিওর লেন্থ ছোট হয়ে যাবে। আচ্ছা, তো সেকেন্ড দোলক রিলেটেড আমরা একটা কোশ্চেন বোর্ডে লিখছি, এই কোশ্চেনটা আপাতত একটু সলভ করি। দেখো কি লেখা আছে, একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে সে দিনে 30 সেকেন্ড ধীরে দুলতেছে। আচ্ছা, 30 সেকেন্ড যে ধীরে দুলতেছে, এই 30 সেকেন্ড আসলে কিসের মান? ওই যে এন সেকেন্ড ধীরে দুলে, এন সেকেন্ড দ্রুত দোলে, সেই এন এর মান। এখন বলছে পাহাড়ের উচ্চতা কত। সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে যায়, সে ধীরে দুলতেছে। কেন দুলতেছে ধীরে? তার কারণ অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে তার পর্যায়কাল আমরা কিভাবে বের করতে পারি? এর সলিউশন, এর পর্যায়কাল আমরা বের করতে পারি টি প্রাইম ইকুয়ালস টু, একদিনের কথা বলছে, দিনে। তাহলে 86,400 গুণন 2 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন। তাহলে এই এন এর মান এবার কত? এন এর মান হচ্ছে 30। তাহলে এখান থেকে একটু মানটা বসাই, 86,400 গুণন 2 ডিভাইডেড বাই 86,400 মাইনাস 30। তোমরা চাইলে এটাকে কিন্তু ঐকিক নিয়মে করতে পারো। ওই যে এর আগে সূত্রটা বের করছিলাম যে ঐকিক নিয়মে করে, সেই পুরো প্রসেস মেইনটেইন করে তুমি এটা করতে পারো, তাও হবে। দেখো তো এটা কত আসে? 2.123469। আর কিছু দেয়া লাগবে? 9 এর পরের সংখ্যা কত? 4। আচ্ছা, ঠিক আছে, এত সেকেন্ড। তাহলে পাহাড়ের উপরে পর্যায়কাল জানো, আর পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার আগে যেহেতু সেকেন্ড দোলক, তাহলে পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল কত ছিল? পৃথিবী পৃষ্ঠে পর্যায়কাল ছিল 2 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা কিন্তু তার কি করতে পারবো? ওই পাহাড়ের উচ্চতাটা বের করতে পারবো। কিভাবে? পৃথিবী পৃষ্ঠে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, পাহাড়ের উপরে দোলনকাল হচ্ছে 2.004, 4টা 069 সেকেন্ড। তাহলে ধরো ওই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 গুণন 10⁶ মিটার। এই এইচটা তুমি বের করবা। কিভাবে করবা? দেখো, দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক আছে। এই যে দোলনকালটা চেঞ্জ হলো, কেন হইলো? এই 3টা শূন্য না কি হবে রিয়াদুল? 3টাই শূন্য। আচ্ছা,
আচ্ছা, তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই যে দোলনকালের পরিবর্তনটা পাচ্ছি, কেন পাচ্ছি? অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের জন্য। তো অভিকর্ষ ত্বরণের জন্য দোলনকালের পরিবর্তন নির্ণয়ের যে সূত্র আমরা জানি, সেটা কি জানি? টি ডিভাইডেড বাই টি প্রাইম ইকুয়ালস টু রুট ওভার জি প্রাইম ডিভাইডেড বাই জি। মনে আছে এই সূত্রটা? এখন দেখো জি প্রাইম বাই জি নির্দিষ্ট উচ্চতায়, তাহলে সেটা তুমি কিভাবে বের করবা? রুট ওভার জি প্রাইম ডিভাইড বাই জি মানে কি? আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার উপর স্কোয়ার। মনে আছে এই সূত্রের কথা? ওই নির্দিষ্ট উচ্চতা অভিকর্ষ ত্বরণের এই সূত্রটা আমরা পড়ছিলাম একটু আগেও, একটা ম্যাথে আমরা সলভ করলাম। তাহলে এখান থেকে স্কোয়ার আর রুট আউট, তাহলে টি প্রাইম তো আমি জানি, টিও জানি, শুধুমাত্র একটা আননোন কোয়ান্টিটি এইচ কি বের করা যাবে? আর এক লাইন লিখে দেই, টি এর মান কত? টি এর মান 2। টি প্রাইমের মান কত? টি প্রাইমের মান 2.0069 ইকুয়ালস টু এখানে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ, স্কোয়ারের রুট কাটা। তাহলে একমাত্র এইচ ব্যতীত সব মানই জানা আছে না? তাহলে আশা করি এরপরে শেষ করতে পারবা। এটা খুবই এইরকম প্রশ্নই কিন্তু আসে। ধরো একটা সৃজনশীলের গ নাম্বার এইটা, ঘ নাম্বার এইটা। এবার দেখি ঘ নাম্বারে কি বলছে। কি ব্যবস্থা গ্রহণ করলে পাহাড়ের উপরেও দোলকটি সেকেন্ড দোলকে পরিণত হবে? দেখো পাহাড়ের উপরে তার দোলনকাল বা পর্যায়কাল কি 2 সেকেন্ড আছে? তাহলে দোলনকাল বা পর্যায়কাল যদি 2 সেকেন্ড না হয়, তাহলে কি সেকেন্ড দোলক হিসেবে আচরণ করতেছে? না। তাহলে এখন আমি পাহাড়ের উচ্চতায় থেকেই এটাকে সেকেন্ড দোলক বানাতে যাচ্ছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পাহাড়ের উপরে যে উঠছো, গ্র্যাভিটি তো চেঞ্জ হবে, এটা কি কন্ট্রোল করতে পারবা? গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারবা না। দোলনকাল নির্ভর করে মূলত দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, আর একটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ তো তোমার হাতে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে তুমি কিসের পরিবর্তনের মাধ্যমে দোলনকালকে কম বা বেশি করতে পারো? অবশ্যই কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তনের মাধ্যমে। তাহলে এই সরল দোলকটাকে যদি সেকেন্ড দোলকে পরিণত করতে হয়, দোলনকাল বানাইতে হবে 2। দোলনকাল 2 বানানোর জন্য কি করা যাইতে পারে? সরল দোলকটার বা ওই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন করা যাইতে পারে। তাহলে সেক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা জানি টি প্রাইম ডিভাইড বাই টি ইকুয়ালস টু রুট ওভার এল প্রাইম ডিভাইডেড বাই এল। এখন দেখো এবার তুমি হিসাবটা শুরু করতেছো কই থেকে? পাহাড়ের উপর থেকে। আচ্ছা একটা কাজ করি, টি টু বাই টি ওয়ান দেই, এল টু বাই এল ওয়ান দেই, বুঝাইতে সুবিধা হবে। তাহলে দেখো পাহাড়ের উপরে প্রথমে এই সরল দোলকের দোলনকাল কত ছিল? পাহাড়ের উপরে এই সরল দোলকের দোলনকাল কি 2 সেকেন্ড ছিল? 2 সেকেন্ড থাকলে তো সেকেন্ড দোলকই হইতো। ছিল কত? 2.0069। কত ছিল দোলনকাল প্রথমে? 2.0069। পরবর্তীতে তুমি এটার দোলনকাল কত বানাইতে চাও? তুমি বানাইতে চাও সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক বানানোর জন্য অবশ্যই তার পর্যায়কাল কত হওয়া লাগবে? 2 সেকেন্ড হওয়া লাগবে। তো পরবর্তী অবস্থার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে এটাই তুমি জানতে চাও। তাহলে একটা কাজ করো, বর্গ করে ফেলো। তাহলে টি টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 2.0069, তার উপরে একটা স্কোয়ার চলে আসবে, উভয়ের উপরে স্কোয়ার ইকুয়ালস টু L2 ডিভাইডেড বাই L1। এই পাশের এই অংশটুকু একটু কেউ একজন করে দেখো তো কত আসে। কেউ একজন একটু করে বলো এটা কত আসে? 0.9993। এত L1, মানে এই যে এই পাশের L1 ছিল ভাগ অবস্থায়, এ পাশে এসে গুণ হয়ে গেছে। তাহলে দেখো 3টা নয়, রিয়াজ 999ই বলছো, আমি শুনতে হয়তো ভুল করছি। আচ্ছা তাহলে দেখো এই যে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য তাহলে আসলে বাড়াইতে হবে না কমাইতে হবে? চিন্তা করো তো, কার্যকরী দৈর্ঘ্য বাড়ানো লাগবে না কমান লাগবে? কমান লাগবে। এত গুণ হওয়া মানে তো আসলে বাড়ানো না, কমে যাওয়া। দেখো এটা তুমি এমনিতেও বুঝতে পারতা, দোলনকাল কি বেড়ে গেছিল না? সেকেন্ড দোলকের যে দোলনকাল 2 সেকেন্ড, তার থেকে বেশি হয়ে গেছিল। তাহলে দোলনকাল তো 2 সেকেন্ড বাড়ানো লাগবে, মানে দোলনকাল কমাইতে হবে। দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক। তাহলে দোলনকাল যদি কমাইতে চাও তাহলে কার্যকরী দৈর্ঘ্য কমাইতে হবে। কি করতে হবে? পরবর্তী অবস্থায় ওই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হতে হবে আগের সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের এত গুণ, মানে আগে যা কার্যকরী দৈর্ঘ্য ছিল তার এত গুণ হতে হবে। যদি বলে যে কতটুকু পরিবর্তন করতে হবে, তাহলে পরিবর্তন যদি বের করতে চাও, পরিবর্তন কতটুকু করতে হবে? L2 - L1। L2 টা কত?
0.0 আচ্ছা সরি 0.9993 L1 - L1 কত দেখো তো, কতটুকু পরিবর্তন হচ্ছে? মাইনাস মান আসবে কিন্তু। -4 এত L1, তাহলে এত গুণ কি হবে বলতো? হ্রাস পাবে বা হ্রাস করতে হবে। এই যে মাইনাস, এটাই আসলে কি নির্দেশ করতেছে? পরিবর্তনের মান যদি মাইনাস আসে তাহলে হ্রাস নির্দেশ করতেছে। যদি বলে কত শতাংশ পরিবর্তন করতে হবে, শতকরায় পরিবর্তন, যেহেতু কোনো কিছু উল্লেখ করা নাই তাহলে আমরা শতকরায় চেষ্টা করব। শতকরায় পরিবর্তন বের করার একটা জেনারেল ফর্মুলা আমরা বলছিলাম, উপরে হবে হচ্ছে পরিবর্তন, নিচে হবে হলো আদি অবস্থা, গুণন কি আসবে? 100%। তাহলে পরিবর্তন কতটুকু? ডেল এল, আদি অবস্থা হচ্ছে L1, ডেল এল এর মান বের করছি 6.896 গুণন 10⁻⁻4 ডিভাইডেড বাই L1, এত L1 ছিল, গুণন 100%। তাহলে L1 আগেই কাটা, তাহলে কত পার্সেন্ট আসে? এত পার্সেন্টেজ। তাহলে এত পার্সেন্ট কি করা লাগবে? এত পার্সেন্ট কমাতে হবে, এত পার্সেন্ট কমাতে হবে। তাহলে এই টাইপের প্রশ্ন সেকেন্ড দোলক থেকে আসবে যদি আসে, এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট, গ এবং ঘতে দেখবে এগুলো আসে। একটা কোশ্চেন তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখি, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, বা অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারো, বা হচ্ছে তুমি হচ্ছে একটা প্রমাণ জাতীয় বলতে পারো। এটা বুয়েটে একবার আসছিল প্রমাণ হিসেবে, বুয়েট হিসেবে প্রশ্ন না, এটা জাস্ট একটা জেনারেল নলেজ হিসেবে প্রশ্ন। বুয়েটে সবসময় খুব কঠিন কোশ্চেন আসে, বিষয়টা এমন না। ধরো পৃথিবী এরকম গোলাকার না, পৃথিবীর ব্যাস বরাবর তুমি একটা সুড়ঙ্গ খুঁড়লা। ভালো মতো প্রশ্নটা বোঝো, এটা তোমাদের বাড়ির কাজ। পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়লা, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ছো, খুঁড়ে এই সুড়ঙ্গের মধ্যে একটা বস্তুকে ছেড়ে দিলা। ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ খুঁড়ে এই বস্তুটাকে ছেড়ে দিলে কি ঘটবে? বস্তুটাকে ভেতরে ঢুকবে? যদি ঢোকে তাহলে কি মাঝখানে থেকে যাবে? আচ্ছা, যদি না থাকে তাহলে কি বের হয়ে যাবে, নাকি এটা পার হয়ে একটু এসে থেমে যাবে, নাকি যাবেই না, কিংবা এই পাশ থেকে বের হয়ে চলে আসবে? কি হবে? এটা তোমাদের বাসার কাজ, যে এটা এখানে সুড়ঙ্গ বরাবর, পৃথিবীর ব্যাস বরাবর একটা সুড়ঙ্গ কেটে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, তোমাদের এটা বাসার কাজ। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। আশা করি সেকেন্ড দোলক সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা সমাধান করতে পারবা। ধন্যবাদ।